তো যেটা ছিল জানুয়ারির এখন থেকে আমার আলোচনার বাকি পর্বটায় আমি দুটো অংশকে আলাদা করব। একটা হচ্ছে আমি বলবো যে এই প্রবন্ধে আমি এভাবে বলেছি জানুয়ারি প্যারাডাইম, মানে জানুয়ারি প্যারাডাইম বলতে আমি বোঝাবো যে 2024 সালের জানুয়ারি মাসের 7 জানুয়ারিতে যে ডামি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের আগে বিরোধী দলগুলো এবং বাংলাদেশের সিভিল সোসাইটির নতুন একটা সিভিল সোসাইটির একটা অংশের একটা দাবি ছিল যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এটা খুবই ভ্যালিড দাবি, কিন্তু এইটা কেন্দ্রিক এক ধরনের আন্দোলন ছিল। এবং তারপরে জানুয়ারি নির্বাচনটা হয়ে গেল এবং হওয়ার পরে আমি আরেকটাকে বলবো জুলাই প্যারাডাইম, মানে যে জুলাই গণ অভ্যুত্থানটা ঘটেছে এইটার যে 36 দিনের যে আন্দোলন, এইটা হচ্ছে একটা। এই দুটোকে আমি আলাদা করছি এই কারণে যে গণ অভ্যুত্থানের মানে বিএনপির নেতৃত্বের অনেকের মধ্যেই বা রাজনৈতিক দলগুলো অনেকের মধ্যেই আপনারা হয়তো অনেকের খেয়াল আছে যে তারা কিন্তু অনেকেই বলেছেন যে গণ অভ্যুত্থান করতে হবে। এটা জানুয়ারি আগেই তারা বলেছেন, মানে জানুয়ারি যে তাদের যে দাবিটা ছিল নির্বাচনের দাবিতে আন্দোলন, সেই আন্দোলন তারা গণ অভ্যুত্থানের কথা তখনও বলেছেন। এবং তাদের সেই জমায়েতও ছিল, যেমন বিএনপির এক একটা সমাবেশে বিপুল জনগণ ছিল, আমাদের এটা নিজের চোখে দেখা। কিন্তু যেহেতু পরবর্তীতে এই গণ অভ্যুত্থানের লাইনে তারা থাকেন নাই, তারা এটা একটা নির্দলীয় বা তারা ভেবেছেন তখন এই সমালোচনাটা করতে হবে, মানে তাদের প্রতি কোনোরকম বিদ্বেষের জায়গা থেকে না, আমাদের পরিস্থিতিটাকে বস্তুগতভাবে বোঝার জন্য, যে তখন তারা আশা করেছিলেন যে আমেরিকা তখন একটা স্যাংশন দেওয়ার মতো একটা পরিস্থিতি ছিল, যে আমেরিকা স্যাংশন দিলে আওয়ামী লীগ সরকার একটু দুর্বল হবে এবং তারা একটা নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য হবে, এবং তার মধ্য দিয়ে অবশ্যই নিরপেক্ষ নির্বাচন হলে এটা সবাই আমরা জানতাম যে আওয়ামী লীগ সরকারের আর ক্ষমতায় আসবে না, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের জোটগুলো তারা ক্ষমতায় আসবে। কিন্তু যেটা ঘটেছে সেটা হলো আপনার নভেম্বরে 2023 নভেম্বরে এখানে দিল্লি এবং ওয়াশিংটনের 2+2 একটা সামিট হয় পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় পর্যায়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সামিট ছিল এবং তার অন্যতম প্রধান এজেন্ডা ছিল বাংলাদেশ। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে কোনো জন মিয়ারশাইমারের মতো কোনো জিও স্ট্র্যাটেজিস্ট নাই যারা আমাদের রাজনৈতিক দলগুলোকে বলবে, কারণ আপনি খেয়াল করেন নভেম্বরে এই সামিটটা হচ্ছিল, তাহলে ওখানেই ইন্ডিয়া আসলে তার সিকিউরিটি কনসার্ন, এই যে সিকিউরিটি কনসার্ন শব্দটা এটা কিন্তু একটা ইসরায়েলি টার্ম, মানে ইসরায়েল এটা ব্যবহার করে থাকে যে প্যালেস্টাইন হচ্ছে তার সিকিউরিটি কনসার্ন, সুতরাং প্যালেস্টাইনকে কন্টেইন করে রাখতে হবে এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে। তো ইন্ডিয়াও কিন্তু নানা দিক থেকে সাউথ এশিয়ায় ইসরায়েলের মতোই একটা শক্তি, এবং আপনারা জানেন যে এটা পৃথিবীব্যাপী বলা হয়ে থাকে যে UI2 মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং ইন্ডিয়া এবং ইসরায়েল, এই I2, এই UI2 হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে যে অনন্ত যুদ্ধ যেটা বলা হয় ওয়ার অন টেরর, এই ওয়ার অন টেররের প্রধান 3 শক্তি। এবং কোনো কোনো ক্ষেত্রে ইন্ডিয়া এবং ইসরায়েল ওয়ার অন টেররের যে রাজনীতি এবং যে মতাদর্শ এটাতে আমেরিকার চেয়ে বেশি অ্যাগ্রেসিভ। তো সেটা আমার আজকের আলোচ্য বিষয় না, আমি সেদিকে যাব না। কিন্তু এই যে নভেম্বরের 2+2 সামিট এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে তখন ইন্ডিয়া দিল্লি ওয়াশিংটনকে বোঝাতে সক্ষম হয়েছিল যে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে, কারণ এটা আমাদের আদারওয়াইজ আমাদের সিকিউরিটি কনসার্ন তৈরি হয়। একইভাবে আপনারা দেখবেন অসলো চুক্তির পরে 94 সালের অসলো চুক্তির পরে কিন্তু ইসরায়েল এটাই করলো, PLOকে ওখানে তার সিকিউরিটি কনসার্নের জন্য বসিয়ে দিল। এবং এই অস্ত্র চুক্তি নিয়ে আজকাল আমরা সবাই জানি যে এটা কমন সেন্স হয়ে গেছে, যেটা কীভাবে ইসরায়েলের একটা সিকিউরিটি বাস্তবায়নের একটা চুক্তি ছিল, এর মধ্যে দিয়ে 2 স্টেটের যে কথাটা বলা হয় এটা আসলে ভুয়া কথা, ওখানে 2 স্টেটের কোনো ফর্মুলাই নাই। এটা আমি যেহেতু প্যালেস্টাইন নিয়ে একটা বই লিখেছি, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে অস্ত্র চুক্তির মূল ব্যাপারটাই ছিল যে ইসরায়েলের হয়ে PLO মানে আরাফাত নেতৃত্বাধীন যে PLO তাদের সিকিউরিটি কনসার্নটা তারা দেখবে, ওই যে ওয়েস্ট ব্যাংক এবং গাজার যে অংশে। বাংলাদেশেও ইন্ডিয়া তথা দিল্লি আসলে আওয়ামী লীগকে এভাবেই দেখেছে বলে আমার মানে নানা কারণে আমার মনে হয় যে আওয়ামী লীগ এখানে থাকবে, তার কারণ হচ্ছে আওয়ামী লীগ দিল্লির যে সিকিউরিটি কনসার্ন আছে, দিল্লির যে নিরাপত্তা উদ্বেগ আছে, সেহেতু আমাদের এই জনগোষ্ঠীটা যেহেতু এখানে এটা প্রধানত মুসলিম অধ্যুষিত একটা জনগোষ্ঠী এবং মুসলমান মাত্রই সম্ভাব্য টেররিস্ট বলে তারা মনে করে থাকে, হিন্দুত্ববাদী শক্তি, যেটা আজকালকার অনেক গবেষকরা বলছেন যে হিন্দু ওরিয়েন্টালিজম। এই হিন্দু ওরিয়েন্টালিজমের প্রধান 2 অনুমান হচ্ছে মুসলমানরা ভারতবর্ষে বহিরাগত, আরেকটা হচ্ছে যে ইসলাম নেসেসারিলি ভায়োলেন্ট বা সহিংস একটা ধর্ম। এই সাইকোলজির কারণে তারা এই বাংলাদেশের মতো, যেহেতু বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র হয়ে গেছে, এটাকে তারা মানে তাদের ডিলেমাটা হচ্ছে এটাকে তারা অ্যানেক্স করতে পারছে না দিল্লি, কারণ হচ্ছে এই 18 কোটি মানুষকে কেন তারা নিবে, আবার এটাকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিকশিত হতে দেওয়া যায় না, কারণ হলে এটা দক্ষিণ এশিয়া একটা মডেল হিসেবে হয়ে যাবে। মানে অন্যান্য আরও যে জনগোষ্ঠীগুলো আছে, আপনারা জানেন যে ভারতে কিন্তু কোনো একটা জনগণ নাই, এটা আজকাল অনেকেই বলছেন যে যেটা ওরা প্রচার করতে চায় যে ভারতের পপুলেশন হচ্ছে পিপল হচ্ছে হিন্দু পিপল, সুতরাং এখানে একটাই পিপল এবং তাদের একটা হিন্দু নেশন। এই যে আইডিয়াটা এটাকে কিন্তু কন্টেস্ট করা হচ্ছে যে ভারতে আসলে অনেকগুলো পিপল, এই যে ভারত রাষ্ট্র বলতে আমরা যেটা বুঝি এটা অনেকগুলো পিপল গুচ্ছ এই পিপলেরা একটা ফেডারেশন করেছে, ফলে এটা একটা পিপলস ফেডারেশন এইভাবে বলা হয়ে থাকে আজকাল।
তো সেইখান থেকে এই যে পিপলগুলো আছে ভারতে, তাদের জন্য বাংলাদেশ যেন একটা অনুপ্রেরণা হয়ে না ওঠে, যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, যেটা আহমদ ছফা তার দুর্দান্ত ইনসাইট দিয়ে তিনি কীভাবে যেন বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশ হচ্ছে এই দক্ষিণ এশিয়ায় যত নিপীড়িত জনগোষ্ঠী আছে সকল নিপীড়িত জনগোষ্ঠীর মুক্তির ধারাবাহিকতা হিসেবে তিনি বাংলাদেশ হওয়াটাকে বুঝেছিলেন, এবং খুব দুর্দান্ত তার আন্ডারস্ট্যান্ডিং। আপনারা যদি তার বাংলাদেশের রাজনৈতিক জটিলতা প্রবন্ধটা পড়েন, সেখানে তিনি এই থিসিসটা মানে তিনি পূর্ণাঙ্গ করতে পারেন নাই, কিন্তু কিছু হিন্টস তিনি দিয়ে রেখেছিলেন, যেটা আমাদের এখন ডেভেলপ করার সুযোগ আছে। যে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক বোঝার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। যে এই যে আমি এখানে বলেছি যে জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি, মানে এই ইসরায়েল বলেন আর ইন্ডিয়া বলেন, তারা আমাদের এই জিওগ্রাফিটার নিয়ন্ত্রণটা চায়, যেটাকে কন্টেইন করতে চায়, কিন্তু এই যে ডেমোগ্রাফি মানে এই যে পপুলেশন, এই হস্টাইল পপুলেশনকে তারা চায় না। প্যালেস্টাইনকে ইসরায়েল চায় না, প্যালেস্টাইনের পপুলেশনকে, আর বাংলাদেশি এই পপুলেশনকে ইসরায়েল মানে ইন্ডিয়া চায় না, কিন্তু জিওগ্রাফিটা তাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। এই প্রকল্পটাই হচ্ছে কন্টেইনমেন্ট পলিসি। তো সেটা করার জন্য এখানে আওয়ামী লীগের মতো একটা শক্তি, ওখানে পিএলওর মতো একটা শক্তিকে তাদের রাখতে হবে, কারণ আপনি নিজে গিয়ে এটা করতে পারবেন না। মানে নিজে গিয়ে আসলে এটা আজকের যুগে আর এইভাবে গিয়ে আর্মি পাঠিয়ে দিয়ে করা যায় না। তো এইটার উদ্দেশ্যেই তখন দিল্লিকে মানে ওয়াশিংটনকে নভেম্বরে ইন্ডিয়া বোঝাতে সক্ষম হয়েছিল যে 2+2-তে যে আমাদের আসলে নিরাপত্তা উদ্বেগ আছে, সুতরাং বাংলাদেশে ভোট দেওয়া যাবে না। এবং আমি এটা লিখেছিলাম আমার দেশ পত্রিকায় যে জানুয়ারির আগে কিন্তু ইলেকশন চায় নাই ইন্ডিয়া দেখবেন আপনি, ইন্ডিয়ান এক্সপ্রেস একটা পত্রিকা, তাদের প্রধানশালী একটা পত্রিকায় বড় করে আমাদের নির্বাচনের আগে একটা সম্পাদকীয় ছাপা হয়েছিল। সেখানে লেখা হয়েছিল যে একটা বাংলাদেশে ইলেকশন টাগ অফ ওয়ার, ইসলামিক ফান্ডামেন্টালিজম ভার্সাস ডেমোক্রেসি, এটা ছিল ফ্রেমিং। সেখানে তারা বলছে যে যদি বাংলাদেশে ইলেকশন হয়, সুষ্ঠু নির্বাচন, যেটা আমরা নির্বাচনটা চাচ্ছিলাম, এটা যদি হয় তাহলে আসলে বাংলাদেশে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় চলে আসবে, আর আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় রাখাটাই হবে গণতন্ত্র। এটা ছিল তাদের ফ্রেমিং। তো এই ফ্রেমিংটাই ছিল তাদের প্রধান ফ্রেমিং, এবং তারা ওয়াশিংটনকে এটা বোঝাতে পেরেছিল। এখন আমি এই প্রসঙ্গটা আনলাম এই কারণে যে এই যে ওয়াশিংটনকে নভেম্বর মাসেই কন্টেইন করে ফেলেছে, কারণ 2+2 সামিটের সকল কথাবার্তা কিন্তু প্রকাশ্য, এটা আপনি এখন ইন্টারনেটে ঢুকলে এখনই পাবেন। তা আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে ধরা যাক বিএনপির কথাই বলি, বিএনপি একটা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় একটা দল, আমি বিএনপির কথা বারবার বলছি কারণ বিএনপি সম্ভাব্য যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় যাবে, সুতরাং তাদের ওই মেকানিজমটা থাকা উচিত। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ধরুন জন মিয়ারশাইমার বলতে এক লোক আপনি আমেরিকায় পাবেন, যিনি কিনা আমেরিকা কী কারণে কোথায় জিও পলিটিক্যালি বিপদে পড়ছে এটা ক্রমাগত বলতে থাকে, এবং তিনি তার সরকারের সমালোচনা করেন, কিন্তু তার মূল ইন্টারেস্ট কিন্তু হচ্ছে আমেরিকান ইন্টারেস্টটা রক্ষা করা। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই যে ধরুন যারা ক্ষমতায় যেতে আমরা যে সমস্ত দল চাচ্ছি, তা আমি তো ইকুইপড না। অর্থাৎ এই যে 2+2 একটা সামিট ঘটে গেছে, এবং সেই সামিটে যে দিল্লি যে ওয়াশিংটনকে কন্টেইন করে ফেলেছে, এই হুইসেল ব্লোয়িংটা কেউ করে নাই আমাদের রাজনৈতিক দলগুলোকে। এটা রাজনৈতিক দলগুলো আমি দোষ দিচ্ছি না, কিন্তু আমাদের দেশে সেই রকম জিও স্ট্র্যাটেজিস্ট এখনও তার মানে আমরা তৈরি করতে পারি না, যে তারা বলবে যে ভাই আপনি যে স্যাংশনের উপর নির্ভর করে রাজনীতিটা আগাতে চাচ্ছেন এটা কিন্তু হবে না, কারণ এখানে কন্টেইন করে ফেলেছে দিল্লি ওয়াশিংটনকে। তো যদি এই হুইসেল ব্লোয়িংটা হতো তাহলে কি হতো? নভেম্বরে আপনি হুইসেল ব্লোয়িং করলে অবশ্যই রাজনৈতিক দলগুলো, তখনও 2 মাস ছিল, নভেম্বরের পরে ডিসেম্বর জানুয়ারি, তখন তারা কিন্তু 2 মাসের মধ্যে তাদের স্ট্র্যাটেজি বদলাতে পারতো, অর্থাৎ তারা সত্যিকার অর্থে গণ অভ্যুত্থানের লাইনে যেতে পারতো। এখন গণ অভ্যুত্থান তবুও কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছিলেন, মির্জা ফখরুল সহ অনেক, জোনায়েদ সাকি সহ আপনি দেখবেন রাজনীতিবিদরা মাঠের বিভিন্ন প্রোগ্রামে গণ অভ্যুত্থানের কথা বলেছেন যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জুড়ে এখানে গণ অভ্যুত্থান ঘটবে, কিন্তু তারা সেই দিকে আসলে ব্যাপারটাকে নিয়ে যান নাই। ফলে আজকাল অনেকে রাগ করে বা একটু উষ্মা প্রকাশ করে বলছেন যে শুধুমাত্র ডামি নির্বাচন ছিল তা না, আন্দোলনটা অনেকাংশে ডামি ছিল, কারণ আপনি নির্ভর করেছিলেন একটা বিদেশি শক্তির উপর যে তারা স্যাংশন দিয়ে আপনাকে কাজটা করে দেবে। তো সে কারণে জানুয়ারির এই প্যারাডাইমটা মানে রেজিম চেঞ্জ, এটাকে আমি জানুয়ারি প্যারাডাইমে আরেক নাম আমি বলতেছি যে রেজিম চেঞ্জের প্যারাডাইম, ক্ষমতার হাত বদল, এই প্যারাডাইমটা মোটামুটি বাংলাদেশে ফেল করেছে। এবং জনগণের ব্যাপারটা এখান থেকে দেখেন, জনগণ কিন্তু এখানে একজন, এটা আমি একটু যদিও অন দ্য রেকর্ড তবু আমি বলি যে এখন এই যে জানুয়ারির প্যারাডাইম কিংবা আমি যেটাকে বলতেছি যে রেজিম পরিবর্তনের যে রাজনীতিটা ছিল, যেটা হয় নাই, ওই সময় জনগণ কি মানে তাদের রেসপন্সটা কী ছিল বা তাদের অবস্থানটা কী ছিল, এক্ষেত্রে আমার এটা অবজারভেশন, আপনারা দ্বিমত করতে পারেন যে জনগণ কিন্তু ওই আন্দোলনেও সাড়া দেয় নাই। তো জনগণ আন্দোলনে সাড়া দেয় নাই, একজন রাজনীতিবিদ এটা আক্ষেপ করে বলেছেন যে আমাদের কর্মীরা যখন ধাওয়া খাচ্ছিল পুলিশের, তখন ঢাকার জনগণ কেচি গেট খুলে দেয় নাই, মানে তিনি এটা আক্ষেপ করে বলছিলেন যে অর্থাৎ দেখেন কাদের জন্য আপনি এই পরিবর্তনটা করবেন, তারা তো এই পরিবর্তন চায় না, এটা ছিল তার অবস্থান। কিন্তু দেখেন যে জনগণ ওই আন্দোলনে সাড়া দেয় না, এটা সত্য, কিন্তু জনগণ কিন্তু ভোট দিতেও যায় না 7 জানুয়ারি। এখন জনগণ যে ভোট দিতে, যদি ধরেন 10 থেকে 15% মানুষ ভোট দিতে যেত,
তাহলে কিন্তু আওয়ামী লীগ এটাকে একটা বিরাট সফল নির্বাচন হিসেবে দেখাতে সক্ষম হতো, কিন্তু সেটা আওয়ামী লীগ দেখাতে পারে নাই। এটা একেবারে পুরো পৃথিবীতে এস্টাবলিশড যেটা একটা ডামি নির্বাচন হয়েছে। তো জনগণ একদিকে ওই রাজনৈতিক দলগুলোর আন্দোলনে সেই অর্থে সাড়া দেয় নাই, দ্বিতীয়ত হচ্ছে তারা ভোট দিতেও যায় নাই। তো কেন এই কাজটা তারা কেন করেছে? এটা আমার মনে হয় যে ভোটের দাবিতে যে আন্দোলন, মানে অন্য সকল কিছু দেখবেন, এখন দেখবেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই গণ অভ্যুত্থানকে অনেক সময় খাটো করতে গিয়ে বলছেন, বা তাদের কথার মধ্যে দিয়ে খাটো হচ্ছে, তারা বুঝতে পারছেন না যে তারা বলছেন যে এটা তো চাকরির আন্দোলন থেকে শুরু হয়েছে, এই যে গণ অভ্যুত্থানটা এটা চাকরির আন্দোলন থেকে শুরু হয়েছে, এইভাবে তারা বলছেন। কিন্তু এই কথাটা মুশকিলটা হচ্ছে তারা মনে করেন যে নির্বাচনের দাবিতে যে আন্দোলন এটাই হচ্ছে একমাত্র মানে সহি ভালো আন্দোলন বা জেনুইন আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, বাকি সব আন্দোলন ইস্যুভিত্তিক আন্দোলন। কিন্তু বাংলাদেশের জনগণের এখানে মনস্তত্ত্বটা বোঝাটা ইম্পর্টেন্ট, যে তারা মনে করে যে নির্বাচনের দাবিতে যে আন্দোলন এটা আসলে রাজনৈতিক দলগুলোর আন্দোলন, তাদেরকে এটা সফল করতে হবে। যদি তারা সফল করতে পারে তাহলে জনগণ গিয়ে ভোট দিয়ে আসবে অবশ্যই, কিন্তু এই জন্য তারা রাস্তায় নামবে না, কারণ তার ঐতিহাসিক অভিজ্ঞতা খুব খারাপ। 80-র দশকে সে অনেকগুলো আন্দোলন জনগণ রাজনৈতিক দলগুলোর সাথে ছিল, 96-তে ছিল, কিন্তু সে তো জাস্টিস পায় নাই পরবর্তীতে, মানে যে ব্যবস্থাগুলোর আশা দেখানো হয়েছে সেটা সে পায় না। এই কারণে ভোটের দাবিতে যে আন্দোলন এটা অবশ্যই মানুষ অবশ্যই ভোট দিতে চায়, বাংলাদেশের জনগণ ভোট দিতে চায়, কিন্তু এই শুধু ভোটের দাবিতে আন্দোলনে সে রাস্তায় নামবে না, এটা সে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। এবং সে যে এই ধরনের দামি নির্বাচনকে সমর্থন করে না, এটার প্রমাণ হচ্ছে সে নির্বাচনে ভোট দিতে যায় না। সো ক্লিয়ার। তাহলে মানুষ কী ধরনের আন্দোলনে রেসপন্স করতে চায়, এটাই হচ্ছে আমি বলতে চাচ্ছি জুলাই প্যারাডাইম। যে জুলাই মাসে আপনি এসে দেখবেন একটা কমপ্লিটলি নতুন ঘটনা ঘটছে, যে বিএনপি বা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মতো বড় বড় শক্তির ডাকে জনগণ সাড়া দিল না সেই অর্থে, এবং সে কারণে আন্দোলনটা সফল হলো না। কিন্তু জুলাই মাসে সম্পূর্ণ অপরিচিত ছাত্ররা রাস্তায় ডাক দিল তাদেরকে, জনগণকে, এবং জনগণ এভাবে নেমে আসলো। ঠিক আছে, অবশ্যই এখানে আওয়ামী লীগের যে দমন নীতি, আওয়ামী লীগ যে শুট অ্যাট সাইট, এবং গতকালকে যে জাতিসংঘের যে প্রতিবেদন, সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে শেখ হাসিনার তরফ থেকে নির্দেশ ছিল টার্গেটেড কিলিংয়ের, মানে টার্গেটেড কিলিংয়ের কথাটা তারা পরিষ্কার বলেছেন। তো এটার একটা ভূমিকা অবশ্যই আছে, কিন্তু তবু যে আন্দোলনটাকে কন্টিনিউ করতে হবে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে একটা মানে শেখ হাসিনার পতনের রাজনীতি করতে হবে বা আন্দোলন করতে হবে, এটা কিন্তু ছাত্ররা ওই রোডম্যাপটা জনগণের সামনে হাজির করেছে বলে জনগণ খুব দ্রুত সাড়া দিয়েছে। এবং আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে শুধু আমরা এই সময়ে আছি বলে না, বা আমরা কোনো না কোনোভাবে এই অভ্যুত্থানের সাথে জড়িত এই জন্য না, এটা আমাদের ইতিহাসের রিডিং যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো গণ অভ্যুত্থান ঘটেছে তার মধ্যে সবচেয়ে তীব্র, মানে মাত্রার দিক থেকে, ব্যাপকতার দিক থেকে সবচেয়ে তীব্র এবং মাত্রার দিক থেকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ গণ অভ্যুত্থান এবার ঘটেছে। এবং এটা আমি আরেকজনকে সাক্ষী মানতে চাই, তিনি হচ্ছেন, নাম হচ্ছেন আবু হারিস রিকাবদার। তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন কিছুদিন আগে আসাদ দিবসে, এবং তিনি নরসিংদীর লোক। তিনি বলেছেন, তার পরিচয়টা দেওয়া হয়েছে এভাবে পত্রিকায়, যে তিনি অভ্যুত্থানদর্শী, তিনি 3টা অভ্যুত্থান দেখেছেন, 69 অভ্যুত্থান দেখেছেন, 90 অভ্যুত্থান দেখেছেন, এবং এই অভ্যুত্থান দেখেছেন। এবং তার অবজারভেশন হচ্ছে যে এই আন্দোলন, এই গণ অভ্যুত্থানটা ছিল সবচেয়ে তীব্র অভ্যুত্থান। তাহলে এইরকম একটা তীব্র গণ অভ্যুত্থানে যে জনগণ ছাত্রদের ডাকে সাড়া দিল, এবং আপনারা জানেন যে ছাত্রদের সাথে 47 থেকেই বিভিন্ন পর্বে বাংলাদেশের ছাত্র সমাজের সাথে বাংলাদেশের জনগণের একটা অর্গানিক সম্পর্ক আছে, ছাত্ররা ডাকলে জনগণ সাড়া দেয়, এটাই দেখা যাচ্ছে ইতিহাসে, বা ছাত্রদের আন্দোলনগুলো জনগণ সমর্থন করে। 52 ভাষা আন্দোলনে কিন্তু আমরা জানি যে ছাত্ররা গুলি খেয়ে নিহত হয়েছে বা শহীদ হয়েছে, কিন্তু এই কথাটা আসে না যে বুড়িগঙ্গার মাঝি কিন্তু এই ঢাকা শহরে ওই দিন শহীদ হয়েছেন, তার নামটাও আমরা জানি না। এটা আপনি যদি যেমন ধরা যাক আহমেদ কামালের বই পড়েন, সেখানে পরিষ্কার বলা আছে যে মাঝিও কিন্তু এসে জীবন দিয়েছিল। তাহলে এই যে জনগণের সাথে ছাত্রদের একটা ঐতিহাসিক রিশতা হয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে জনগণ সামহাও এখানকার আমাদের যে বামপন্থী যে আন্ডারস্ট্যান্ডিং, সেখানে জনগণের মুক্তির ঐতিহাসিক ভ্যানগার্ড হচ্ছে শ্রমিকরা, এটাই তারা ধরে নেয় যে শ্রমিক শ্রেণীর মধ্য দিয়ে জনগণের মুক্তিটা হাজির হবে। কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা একসময় উপনিবেশ ছিল এই ধরনের রাষ্ট্রের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম বাংলাদেশে দেখা যাচ্ছে, যে ছাত্ররা হচ্ছে আপনার জনগণের যে ঐতিহাসিক মুক্তি তার ভ্যানগার্ড বা তার ঐতিহাসিক কর্তাসত্তা, ব্যাটনটা আসলে ছাত্রদের হাতে, ছাত্ররা ডাক দিলে জনগণ সাড়া দেয়। সেটাই ঘটেছে জুলাই মাসে। এটাকে আমি বলতেছি যে গণ অভ্যুত্থান তথা জুলাই প্যারাডাইম, আর আগে জানুয়ারির ওটা হচ্ছে নির্বাচনের প্যারাডাইম। তো এই 6 মাসের মধ্যে কিন্তু দুটো জিনিস ঘটে গেছে, মানে দুটো কমপ্লিটলি পৃথক জিনিস। একটা জানুয়ারির নিরপেক্ষ নির্বাচনের দাবিতে যে আন্দোলন সেটা, আর এখানে ঘটে গেছে আপনার গণ অভ্যুত্থান 6 মাসের ব্যবধানে। ভাগ্য ভালো আজকে আমরা যে কথাগুলো বলতে চাচ্ছি, এবং যে প্রবন্ধটাও আমি যেটা লিখেছি, কিংবা বিভিন্ন জায়গায় কি আমরা যেটা বলতে চাচ্ছি সংস্কারের যে কথাটা, এটা তো কনফিডেন্টলি বলা যাচ্ছে, কারণ এই দুটো আমাদের সামনে আছে। যদি জানুয়ারি সামনে না থাকতো তাহলে আমাদের এই বড় বড় কথা এখনই বিশ্বাস করতে চায় না লোকে, যে আমরা যেগুলো বলতেছি যে সংস্কার করতে হবে, রাষ্ট্র পুনর্গঠন করতে হবে, এগুলোর যে মিনিমাম গ্রাউন্ড আছে এটা লোকে এখনই বিশ্বাস করতে চায় না চোখের সামনে জানুয়ারি থাকার পরেও। আর যদি জানুয়ারি না থাকতো তাহলে তো জানি না কি হতো, তখন তো শুধুই নির্বাচনটাকেই প্রধান করা হতো আর কি। তো এখন
এইবার হচ্ছে আমার অভিমুখের আলাপ, যে গণ অভ্যুত্থানের পরে অভিমুখ, যে অভিমুখটা হওয়া উচিত বলে আমি মনে করছি। এখানে আপনি দেখবেন বাংলাদেশে বারবার বিভিন্ন আন্দোলন ঘটেছে। সর্বশেষ এই যে সামনে স্বৈরাচার প্রতিরোধ দিবস আসছে 14 ফেব্রুয়ারি, কি দাবি ছিল জনগণের বা ছাত্রদের তরফ থেকে? বাংলাদেশের স্ট্রাকচারাল একটা সমস্যা হচ্ছে সংবিধানের একটা একদলীয় এক ব্যক্তি কেন্দ্রিক একটা সংবিধান। তো এটা কিন্তু আর এখন আমাদের কথা না, শুধু আমরা বললে তো অনেকে বিশ্বাস করতে চায় না, এটা কিন্তু এখন অফিসিয়াল। সংবিধান সংস্কার কমিশন বলতে যে একটা কমিশন হয়েছে এখানে, সেই কমিশনের প্রধান তিনি প্রতিদিন বলছেন আমাদেরকে যে বাংলাদেশে একটা সাংবিধানিক স্বৈরতন্ত্র আছে 72 সংবিধানের মধ্যে, এবং 75 সালে বাকশাল করার মধ্য দিয়ে ওইটাকেই কন্টিনিউ করা হয়েছে বা ওইটার পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে ওই একদলীয় ব্যাপারটাকে। আর আওয়ামী লীগ সরকার এসে এটাকে আরও এক দফা জায়গায় নিয়ে গেছে এই সর্বশেষ এই এক যুগে। তো এই যে একদলীয় সংবিধান এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার বা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার ব্যর্থতা আমাদের আছে, যে আমরা প্রতিষ্ঠানগুলোকে, এখন গণতান্ত্রিক রাষ্ট্র কোনো ইউটোপিয়া না, পৃথিবীতেই যে নজিরগুলো আছে আমাদের ইউরোপের বিভিন্ন দেশে গণতান্ত্রিক রাষ্ট্র বলতে যা বোঝানো যায়, যা বোঝানো হয়, এই এই মানে মানদণ্ডের মধ্যেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা করতে পারি নাই। না করতে পারার কারণে দেখবেন প্রফেসর রাজ্জাক একটা খুব চমৎকার কথা বলেছিলেন কোনো একটা বক্তৃতায়, যে বাংলাদেশ ইজ আ নেশন বিকজ ইট ইন্টেন্ডস টু বি আ নেশন অ্যান্ড নাথিং এলস। বাংলাদেশ একটা জাতি, কারণ সে একটা জাতি হতে চায়, আর কিছু হতে চায় না। এখন বাংলাদেশ যে একটা জাতি, এটার সুবিধা আমরা পাইছি 71 সালের আগে, কারণ আমাদেরকে একটা জেনোসাইড করে আটকানো যায় না, আমরা বের হয়ে চলে আসছি। কিন্তু এই যে জাতি ছাড়া আর কিছু আমরা হতে চাই না, এটার খেসারত কিন্তু গত 53 বছর ধরে আমাদের দিতে হচ্ছে, যে আমরা রাষ্ট্র কাকে বলে এটা এখনও বুঝে উঠতে পারি না। আমরা জাতি হওয়া শিখছি, কেউ বাঙালি জাতিবাদ, কারণ হচ্ছে মুসলিম জাতিবাদ, এই ধরনের বিভিন্ন কন্টেস্টিং জাতিবাদের মধ্যে আমরা খাবি খেয়েছি। কিন্তু রাষ্ট্র বলতে যেটা বোঝায়, প্রতিষ্ঠানগুলো স্বাধীন হবে, রাষ্ট্রের একটা আলাদা রূহ বলতে একটা ব্যাপার থাকবে, মানে রাষ্ট্র কোনো না কোনো প্রতিষ্ঠান ফেল করলে আরেকটা প্রতিষ্ঠান এসে জনগণকে জাস্টিস দিতে পারবে কিংবা জনগণকে কোনো না কোনোভাবে ব্যাকআপ করতে পারবে, এই ধরনের রাষ্ট্র আমরা এখানে করতে পারি নাই। এবং এটার সর্বশেষ সুযোগটা এসেছিল আসলে এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের সময় ছাত্রদের সেরকম দাবিও ছিল। ছাত্ররা কিন্তু, আপনাদের মনে আছে যে শিক্ষা নীতি, মজিদ খান শিক্ষানীতির বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনের তাদের 3টা দাবির একটা দাবি ছিল যে সামরিক শাসনের সামরিক শাসন অবসান করতে হবে, মানে সামরিক শাসনের জায়গায় গণতান্ত্রিক শাসন আসতে হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো আরও পরে এসে, একেবারে শেষ দিকে এসে 3 জোটের যে রূপরেখা, সেই 3 জোটের রূপরেখাটা আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আজকে আমাদের কোথায় ছাপিয়ে যেতে হবে। 3 জোটের রূপরেখা কিন্তু একই দিনে, এখন দেখেন জুলাই ঘোষণা নিয়ে কত কিছু হচ্ছে বাংলাদেশে, কিন্তু তখন কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটা জোট, বিএনপির নেতৃত্বে একটা জোট এবং বামপন্থীদের নেতৃত্বে একটা জোট, এই যে 3টা জোট, এই 3টা জোট একই দিনে ঢাকা শহরে আলাদা আলাদা জায়গায় একটা ঘোষণা পাঠ করেছিল। তারা নিজেরাই এটাকে ঘোষণা বলেছে, এই কারণে আমি বলছি ঘোষণা। ওইটাইকেই 3 জোটের রূপরেখা বলা হয়। ওই 3 জোটের রূপরেখাটা যদি আপনারা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় গিয়ে সমস্যাটা হচ্ছে। তাদের কেন্দ্রীয় দাবি ছিল, গণ অভ্যুত্থানের পরে তাদের কেন্দ্রীয় দাবি ছিল যে সার্বভৌম সংসদ, আমি আবারও জোর দিচ্ছি কথাটা, সার্বভৌম সংসদ করতে হবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে, এটা ছিল তাদের দাবি। আমি বলবো যে তারা, এই যে আমি যেটাকে রেজিম চেঞ্জ প্যারাডাইম বলতে চাচ্ছি বা রেজিম পরিবর্তনের প্যারাডাইম, তারা একটা গণঅভ্যুত্থানকে রেজিম পরিবর্তনের মধ্যে সংকুচিত করেছিলেন তখন। কেন? কারণ মানে একটা গণঅভ্যুত্থানের পরে সংসদকে সার্বভৌম বলা যায় না, সার্বভৌম আসলে একটা জনগোষ্ঠীর মধ্যে পিপল, এবং এই যে তারা সংসদকে সার্বভৌম ভেবেছিলেন, এটার আলটিমেট খেসারত হচ্ছে আপনি দেখবেন তারাই তাদেরকে কীভাবে ব্যর্থ করে দিয়েছেন। তাদের আরেকটা দাবি ছিল যে সংসদ মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করতে পারবে না, পরিষ্কার লেখা ছিল, একদিকে সার্বভৌম সংসদ, আরেকদিকে হচ্ছে সংসদ মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করতে পারবে না, তারা লিখেছে। এখন সংসদ যদি মৌলিক অধিকার বিরোধী আইন করে তাহলে তার ঠেকাবে কে? ঠেকানোর কথা কার? বিচার বিভাগের। বিচার বিভাগ হচ্ছে তার যে গাঠনিক একটা, মানে জনগণের পক্ষের একটা শক্তি হিসেবে, দেখবেন আমাদের সংবিধানেও কিন্তু রাষ্ট্রের সংজ্ঞার বাইরে রাখা হয়েছে বিচার বিভাগকে। এটা একটা সময় পর্যন্ত আমি সমালোচনা করতাম, পরে আমি বুঝেছি যে এটা ভালো কাজ, কারণ জনগণের বিচার বিভাগ আসলে জনগণের জিনিস। তো জনগণের পক্ষে সে যে মৌলিক অধিকার বিরোধী আইন হলে ঠেকাবে সংসদকে, এটা ঠেকাতে পারার কথা। যখন সংসদে মৌলিক অধিকার ধরা জায়গায় ডিএসের মতো আইন হচ্ছে, এই ধরনের আইন ঠেকাতে পারার কথা ছিল বিচার বিভাগে, কিন্তু বিচার বিভাগ যে পারে না। উল্টো এবার জুলাই অভ্যুত্থানের সময়ে কেউ একজন রিট করেছিলেন যে সরকারকে গুলি থামাতে বলেন, ওই রিট খারিজ করে দিয়েছিল বিচার বিভাগ, কমপ্লিটলি উল্টো। এটা কেন হয়েছে? এটা আমার ধারণা ওই যে 3 জোটের রূপরেখা, রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের যে রাষ্ট্রকল্প, তার মধ্যেই সমস্যাটা রয়ে গেছিল। সেই সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে তারা একদিকে বলতেছেন যে সংসদ হলো সার্বভৌম, আরেকদিকে তারা বলতেছেন মৌলিক অধিকার বিরোধী আইন করতে পারবে না সংসদ। এখন আপনি যদি সংসদকে সার্বভৌম বলেন, তাহলে সংসদ তো এই ধরনের আইন করবেই, তার কাছে যদি 2/3 থাকে, মৌলিক অধিকার বিরোধী আইন সে করবেই, এবং মৌলিক অধিকার আইন একের পর এক করে গেছে কিন্তু পরবর্তী সংসদগুলো। ফলে জনগণকে সার্বভৌম না মনে করা আরেকটা বড় সমস্যা হচ্ছে
এই যে দেখেন, একবার আপনার কাছে 2/3 থাকলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেন, আবার হয় বাদ দেন, যুক্ত করেন, রাষ্ট্রধর্ম হয় যুক্ত করেন অথবা বাদ দেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করেন অথবা বাদ দেন। এই যে জিনিসগুলো ঘটতেছে, এটা ঘটতেছে কিন্তু 2/3 বলে। সংসদে একটা দলের কাছে 2/3 থাকলেই সে এই ধরনের একটা বড় বড় ডিসিশন নিতে পারে, নিচ্ছে, এবং সেই কারণে সে জনগণের কাছে, গণভোটের কাছে যাচ্ছে না। যে এই যে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মতো একটা বড় সিদ্ধান্ত নেব, আপনারা কি সমর্থন করবেন এটা? এটা কিন্তু তারা বলে না। কেন? কারণ তাদের কাছে 2/3 আছে, এবং এটাকেই তারা বলে। দেখবেন এখনও বিএনপি বলছে যে নির্বাচিত সরকার সব সংস্কার করবে, অন্য কেউ করতে পারবে না। এটা কিন্তু একই জায়গা থেকে আসছে। তো এটার সমস্যাটা হলো যে ওই যে সংসদের কাছে 2/3 আপনি দিলেন, এবং এর ফলে সে সংবিধানে এমন এমন সব সংশোধনী করছে। সংশোধনী করার উদ্দেশ্য হতে হবে, সংবিধানের সংশোধনী করার উদ্দেশ্য হতে হবে যেখানে যেখানে আমাদের সংবিধানটা একটু কম কাজ করছে, তাকে কাজটাকে আরও বেগবান করাটাই হবে উদ্দেশ্য। কিন্তু বাংলাদেশের সংশোধনীগুলো আপনি দেখবেন, এটা রাষ্ট্রের মৌলিক চরিত্র যেমন কখনো কখনো বদলে দিয়েছে, কখনো কখনো বড় বড় সব ক্রাইসিস নিয়ে মানে হাজির হয়েছে। সর্বশেষ এই যে দেখেন, একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকার কারণে সুষ্ঠু ভোট হয় নাই, এবং সুষ্ঠু ভোট না হওয়ার কারণে এই যে যা যা ঘটলো, এই সব ঘটলো। তো এইটা ছিল 3 জোটের রূপরেখার প্রধান সমস্যা, যে তারা তাদের রাষ্ট্রকল্পের মধ্যে আসলে সংবিধান প্রণয়ন করা, আমাদের যেটা একদলীয়, এবং যে সংবিধানটা 72 সালে যে কায়দায় প্রণয়ন করা হয়েছিল, সেটা নিয়েও কিন্তু সিরিয়াস লেজিটিমেসির প্রশ্ন আছে। তখন সকল রাজনৈতিক দল বলেছিল যে মানে আওয়ামী লীগ ছাড়া অন্য সকল রাজনৈতিক দল, যে আপনি 70 সালে তো আসলে পাকিস্তানের শাসনতন্ত্র প্রণয়ন করার জন্য একটা নির্বাচন হয়েছিল। যখন যুদ্ধ শেষ এবং আমরা স্বাধীন দেশ হয়েছি, নতুন একটা রাষ্ট্র, এখন উচিত আরেকটা গণপরিষদ নির্বাচন দেয়া, এবং যে গণপরিষদে যারা জিতবে, গণপরিষদ নির্বাচন মানে যেখানে গিয়ে আমরা সংবিধান প্রণয়ন করব, তো এই গণপরিষদে যারা যাবে তারাই আসলে সংবিধান প্রণয়ন করবে, দেশের জন্য সবার অংশগ্রহণ থাকবে। আওয়ামী লীগ সেটা করেনি। তারা 70 সালের ওই লেজিটিমেসি দিয়েই, 70 সালে যারা জিতেছে তাদেরকে দিয়েই কিন্তু 72 সালে সংবিধানটা প্রণয়ন করছে। ফলে তখন থেকেই মাওলানা ভাসানী সহ আরও অন্যান্য জাসদ সহ প্রত্যেকে কিন্তু এটাকে লেজিটিমেসি প্রশ্ন করে গেছে, এবং তার প্রশ্নটা ঠিক যে আপনি কেন এই কাজটা করলেন। এবং তখন কিন্তু একজন ব্যক্তিকে সামনে রেখে, যেহেতু শেখ মুজিবুর রহমান তখন ছিলেন সামনে, তাকে সামনে রেখে তার হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে। এবং আজকে যে 70 অনুচ্ছেদের সমালোচনা হয়, এই 70 অনুচ্ছেদে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে গণপরিষদে কোনো সদস্য স্বাধীন মতামত যেন না দিতে পারে, সেজন্য প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছিল। ওই প্রেসিডেন্সিয়াল অর্ডারটাই পরে 70 অনুচ্ছেদ হলো। ফলে আপনি বুঝতেই পারছেন, গণপরিষদটাও আসলে সেই অর্থে কোনো ফাংশনাল কোনো গণপরিষদ ছিল না, সেখানে হাত তোলা ছাড়া আপনার কোনো কাজ নেই। তবু দুই একজন কিছু কিছু ভিন্নমত দেখাতে চেয়েছিলেন, কিন্তু সেটা খুব বেশি সফল হয় নাই। তো এইভাবে একটা সংবিধান এখানে প্রণয়ন হয়েছে, যেটা এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা। এবং এটা একটা, এখনকার ছাত্ররা যে মুজিববাদী সংবিধান বলতেছেন, অনেকেই একটু উষ্মা প্রকাশ করেন যে এটা একটু বেশি বেশি কেন বলে মুজিববাদী। কেন মুজিববাদী বলে আমি আপনাকে বলি। 1972 সালের 19 ফেব্রুয়ারি, সংবিধান প্রণয়নের আগে 1972 সালের 19 ফেব্রুয়ারি একটা সমাবেশ হয়েছিল ঢাকা শহরে, যেখানে শেখ মুজিবুর রহমান প্রধান অতিথি ছিলেন। তিনি সেখানে বলেছিলেন এই যে 4টা মূলনীতি, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এই 4টাকে একত্রে আমরা মুজিববাদ বলবো। ফলে আগেই এটা একটা দলীয় ম্যানিফেস্টো হয়ে গেছিল, সেইটাকেই তারা পরবর্তীতে সংবিধানে, যেটা কিনা একটা জনগণের দলিল, সেখানে তারা এটাকে জায়গা দিয়েছে। ফলে একটা দলের মতাদর্শ হয়ে গেছে একটা রাষ্ট্রের মতাদর্শ। ক্রাইসিসটা কিন্তু ওখান থেকে। কিন্তু আপনি দেখবেন 72 সংবিধান এখন যখন আমরা বাতিল করতে চাই, তখন অনেকে বলেন যে এটা তো মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত জিনিস, এটাকে কেন আমরা বাতিল করবো, এটা তো একটা কু ঘটতেছে। আসলে 72 সংবিধানটাই হলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রথম সাংবিধানিক কু। কারণ বাংলাদেশের প্রথম সংবিধান হচ্ছে 1971 সালে যে ঘোষণাপত্র, এটাই আমাদের ইন্টারিম কনস্টিটিউশন ছিল। এই কনস্টিটিউশনটাকে উচিত ছিল পরবর্তীতে পূর্ণাঙ্গ করা, সেটা না করে হচ্ছে আসলে এখানে 72 সংবিধানটাকে নিয়ে এসে এক ধরনের কু করা হয়েছে। এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, যে 3টা আমাদের যে ঘোষণাপত্রের যে ছিল, মানে মূল আদর্শ ছিল, সেটা থেকে কিন্তু সরে গিয়ে 4টা ওই যে মূলনীতি, যে 4টা মূলনীতির ব্যাপারে আবার জনগণের মধ্যে কিন্তু ঐক্যমত্য নাই। জনগণ কিন্তু সমাজতন্ত্রের পক্ষে আছে, বিপক্ষে আছে, ঐক্যমত্য নাই। আবার ধর্মনিরপেক্ষতার পক্ষে আছে, বিপক্ষে আছে, জাতীয়তাবাদের পক্ষে। এবং জাতীয়তাবাদ মানে বিশেষভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, এটা বাঙালি জাতীয়তাবাদ। সুতরাং ওই যে তরা সব বাঙালি হয়ে যায়, এই সব তো ঘটেছে। এই কনটেক্সটের মধ্যে সাংবিধানিক যে আমাদের সংকট, এটা কিন্তু থেকে গেছে। কোনো দল, এই দলগুলোর মধ্যে মানে মতাদর্শ প্রশ্নে অনেক বিভেদ আছে, কিন্তু এই যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো, এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা, এইটার প্রশ্নে সবাই কিন্তু একমত, সকল দল। কিন্তু যেটা আমরা ইদানিং বলতে চাচ্ছি, যে বিএনপি সহ সকল রাজনৈতিক দল আসলে যে ভুলটা করছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ একটা নিয়ম তৈরি করেছে এবং একটা মাঠ কেটেছে, যে মাঠে সেই হচ্ছে খেলোয়াড়, সেই হচ্ছে কোট আনকোট কমিটির টিম। ওই কমিটির টিমে আপনি কি ভালো করতে পারবেন না, মানে ওই নিয়মে খেলে এবং ওই মাঠে খেলে আপনি মানে আমরা ভালো করতে পারবো না। কিন্তু কেন? কারণ হচ্ছে এই সংবিধানের দুটো জায়গা, একটা হচ্ছে তার ভাবাদর্শিক ক্ষমতা, এই যে 4টা মূলনীতির কথা আমি বললাম, এই 4টা মূলনীতির একটা ভাবাদর্শিক ক্ষমতা আছে। আরেকটা হচ্ছে তার
ক্ষমতা কাঠামো যেটা এক ব্যক্তি কেন্দ্রিক, এই দুইটা পার্ট। এখন যখন অন্য কোনো দল ক্ষমতায় থাকে, বিএনপি সহ অন্য যেই ক্ষমতায় থাকুক, তারা কিন্তু ওই ভাবাদর্শিক ক্ষমতার হেল্পটা পায় না, শুধু সাংবিধানিক স্বৈরতান্ত্রিক ক্ষমতাটার হেল্প পায়। এই কারণে দেখবেন বিএনপি কখনো ফ্যাসিবাদী হতে পারবে না। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এখনো পর্যন্ত যে বিএনপিকে আমরা চিনি, তারা অত্যাচারী হতে পারবে, দুর্নীতিবাজ হতে পারবে, স্বৈরাচারী হতে পারবে, কিন্তু ফ্যাসিবাদী হতে পারবে না। কারণ ওই যে ভাবাদর্শিক ক্ষমতা যেটা, এটা কিন্তু তাকে হেল্প করে না। কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন একদিকের এই ভাবাদর্শিক ক্ষমতা, আরেকদিকের এই ক্ষমতা কাঠামোর যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা, এই দুটো মিলে ফ্যাসিবাদের জন্ম দেয়। সেটাই ঘটেছে। ফলে আমরা এই কারণেই বলতেছি যে এই সংবিধানের বাইরে এমনকি বিএনপির আসা উচিত, এবং বিএনপির বাংলাদেশে এখন নতুন সাংবিধানিক যে প্রক্রিয়া, এটা নেতৃত্ব দেওয়া উচিত। কিন্তু তারা সেটা সামহাও তারা মনে করছে যে এই সংবিধানটাকে টিকিয়ে রাখতে হবে। আমরা কিন্তু বারবার এখনও আমরা মনে করি যে এই সাংবিধানিক ব্যবস্থার মধ্যে বিএনপি হবে একটা দুর্বল প্লেয়ার, কিন্তু বিএনপি ওটাকেই বেছে নিলে সেটা তাদের ব্যাপার। যাই হোক, সর্বশেষ আমি যেটা বলে শেষ করবো, ফলে আমাদের অভিমুখটা হচ্ছে আমাদেরকে এখন একটা, যেহেতু এই সাংবিধানিক ক্রাইসিসটা আমাদের আছে এবং তার বিরুদ্ধেই গণ অভ্যুত্থান ঘটেছে, এবং সাংবিধানিক ধারাবাহিকতার একটা দোহাই দেওয়া হয় যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে। কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতার যদি কোনো অর্থ থাকে, তাহলে সেটার একমাত্র অর্থ হচ্ছে যে জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের ধারাবাহিকতা। এটাই তো সংবিধান। তো যখনই জনগণের ইচ্ছা অভিপ্রায়ের ধারাবাহিকতায় ছেদ ঘটবে, যেমন এখানে নির্বাচন হতে দেওয়া হয় নাই, মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, গত 15 বছর যা যা আওয়ামী লীগ করেছে, এটা তো পরিষ্কারভাবে জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের ধারাবাহিকতায় ছেদ ঘটানো। ফলে ওই সংবিধানটা এই ক্ষেত্রে আমাদের প্রোটেকশন দিতে পারে নাই, এবং এই সংবিধান নিজেই নিজেকে অসাংবিধানিক প্রমাণ করেছে। অন দ্য আদার হ্যান্ড, এই গণ অভ্যুত্থান, যেহেতু এই গণ অভ্যুত্থানটা ছিল জনগণের ইচ্ছা অভিপ্রায়ের ধারাবাহিকতায় ফেরার একটা চেষ্টা, যে আমি আবার একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরবো, সুতরাং এই গণ অভ্যুত্থান আসলে সাংবিধানিক, এই বিদ্যমান সংবিধানটা অসাংবিধানিক। এটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। ফলে এখন কি করা উচিত? এখন যেমন দেখা যাচ্ছে প্রত্যেক দিন মিডিয়ায়, পত্রপত্রিকায় সর্বত্র নির্বাচন 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 করে একেবারে কান ঝালাপালা অবস্থা। এখন আমরা যখন নির্বাচনে একটু বিরোধিতা করি, তখন ব্যাপারটা এমন দাঁড়ায় অনেকের চোখে যে এরা বোধহয় নির্বাচন চায় না। আসলে কিন্তু ব্যাপারটা একেবারেই এরকম না। আমরা অবশ্যই বলছি যে অবশ্যই বাংলাদেশ কোনোদিন মিশর হবে না, যেখানে আমাদের বিজয় প্রসাদদের মতো লোকেদের সাথে আমাদের দ্বিমত, যে তিনি বলেছেন বাংলাদেশ একটা ইজিপ্ট হতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ কোনোদিন ইজিপ্ট হবে না, কারণ বাংলাদেশে একটা, যত দুর্বলই হোক, একটা নির্বাচনী ব্যবস্থা ছিল। এখনও আমাদেরকে নির্বাচনী ব্যবস্থায় ফিরতে হবে, কিন্তু সেটা ফিরতে হবে একটা গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে, একটা গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থার অধীনে। এই ধরনের যে স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী যে সাংবিধানিক কাঠামো, তার অধীনে নির্বাচনে গিয়ে কিন্তু আপনি অভ্যুত্থানের শর্তটা থেকে যাবে। যে কারণে ছাত্ররা যে বলতেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এই কথাটার সহজ মানে হচ্ছে যে বাংলাদেশের সমাজে যেন আর অভ্যুত্থানের শর্ত যেন নাই হয়ে যায়। মানে ক্ষমতায় কোনো ক্ষমতাসীন সরকারকে যেন অভ্যুত্থান করে মানে হটাতে না হয়। কারণ আপনি যখন গণ অভ্যুত্থানে মুখে পড়বেন, তখন আপনার রাজনীতিটা কিন্তু কঠিন হয়ে যাবে। যেমন এখন আওয়ামী লীগের রাজনীতিতে কামব্যাক করা কঠিন। সুতরাং এমন একটা অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত, এই যে ছাত্রদের আরেকটা বক্তব্য যে রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এমন একটা অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত যেখানে আপনি সরকারেই থাকেন আর বিরোধী দলেই থাকেন, আপনি রাজনীতিতে থাকেন। আর যদি এমন হয় যে আপনাকে কোনোভাবে, দেখুন বাংলাদেশ 53 বছরে কোনো সরকারকে বল প্রয়োগ করা ছাড়া, কিন্তু সেটা পজিটিভ বল প্রয়োগ হোক আর নেগেটিভ বল প্রয়োগ হোক, বল প্রয়োগ করা ছাড়া কিন্তু কোনো সরকারকে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না, এমনকি যারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসেছে তাদেরকেও। সুতরাং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ কথাটার মানে হবে যে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করা, এমন একটা নতুন আন্ডারস্ট্যান্ডিং করা নিজেদের মধ্যে, যার মাধ্যমে আসলে মানে আমরা ক্ষমতায় থাকি অথবা ক্ষমতার বাইরে থাকি, আমরা রাজনীতিতে থাকতে পারবো, ওই যে জঙ্গলে গিয়ে ঘুমাতে হবে না। কিন্তু যদি এমন ব্যবস্থা থাকে যে আপনাকে অভ্যুত্থান ছাড়া সরানো যাচ্ছে না, তখন কিন্তু যে অভ্যুত্থানের মুখে পড়তেছে আমরা তো আর বারবার তো আর এরশাদের মতো তো সবাইকে এত সৌভাগ্যবান হতে দেবো না যে এরশাদ, যাকে জনগণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত করেছে, তিনি মৃত্যুর আগ দিন পর্যন্ত রাজনীতিতে থেকে গেলেন, এবং থ্যাঙ্কস টু আওয়ামী লীগ এবং বিএনপি, যে তাদের কারণে এরশাদ হয়ে গেল বাংলাদেশের গণতান্ত্রিক মানে উপাদানের একেবারে একটা মানে অনিবার্য অংশ। এরশাদকে ছাড়া গণতন্ত্র হচ্ছে না, এরকম একটা অবস্থা। তো সেটা তো আর সবার ক্ষেত্রে হবে না, শেখ হাসিনার ক্ষেত্রে তার এটা হতে দেবো না আমরা। ফলে সামনে যে অভ্যুত্থানের মুখে পড়বে, গণ অভ্যুত্থানের মুখে পড়বে, তার ক্ষেত্রেও কিন্তু রাজনীতিতে কামব্যাক করা কঠিন হবে। এই জন্য ছাত্ররা যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলছে, এটাকে এই জায়গা থেকে দেখা উচিত। এবং এই কারণে সর্বশেষ যে 2 লাইনের মধ্যে আমি শেষ করবো, আপনাদের আর ধৈর্য পরীক্ষা নেব না, সেটা হচ্ছে সামনের নির্বাচনটা অবশ্যই নির্বাচন হতে হবে, কিন্তু সেই নির্বাচনটা হতে হবে আসলে গণপরিষদ কিংবা সংবিধান সভার নির্বাচন। মানে এই সংবিধানের সাথে আমাদেরকে আর জোর করে যদি ঢোকানোর চেষ্টা করা হয়, তাহলে আসলে জুলাই প্যারাডাইমকে জানুয়ারি প্যারাডাইমের মধ্যে আটানোর একটা চেষ্টা করা হবে, যেটা হবে একটা রক্ষণশীল চেষ্টা, যে আপনি গণ অভ্যুত্থানের পরে আবারও শুধুমাত্র ক্ষমতা হস্তান্তরের মধ্যে নিয়ে যাচ্ছেন, জানুয়ারির দিকে নিয়ে যাচ্ছেন। সেই জানুয়ারির পর্ব কিন্তু আমরা পেরিয়ে এসেছিলাম। সুতরাং সামনের ইলেকশনটা হতে হবে গণপরিষদ কিংবা সংবিধান সভার নির্বাচন, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রথমে সংবিধান প্রণয়ন করবেন কিংবা নিজের পক্ষে সংস্কার করবেন। এই যে বিএনপিও তো 62 দফা দিয়েছে সংবিধান প্রস্তাব, তো এগুলো আপনি কোথায় করবেন?
বিএনপির ধারণা হচ্ছে এগুলো সংসদে করা যায়, কিন্তু আসলে সংসদে সংবিধান পরিবর্তন কিংবা সংস্কার করা যায় না। কারণ হচ্ছে সংসদে সর্বোচ্চ সংবিধান সংশোধনী করা যায়, এবং সংশোধনী সমস্যা হচ্ছে আজকে আপনি 2/3 বলে একটা সংশোধনী করেছেন, আরেকটা সংসদে এসে 2/3 বলে ওই সংশোধনী হয় বাতিল করে দিবে অথবা অন্য কিছু করবে, এটা সম্ভব। এটা হলো সংশোধনী সমস্যা। আমরা কিন্তু আর সংশোধনীর পর্যায়ে নাই, আমরা এর চেয়ে উপরে চলে গেছি। এখন আমাদের একটা নতুন গণতান্ত্রিক সংবিধান দরকার। নিদেন পক্ষে এই সংবিধানের ক্ষমতা কাঠামোর সংস্কার দরকার। সেটা করতে গেলে আপনাকে সংসদের মধ্যে করা যাবে না, কারণ সংসদে আপনি যাবেন তো এই সংবিধানের অধীনে একদিকে গণপরিষদ নির্বাচন, আরেকদিকে সংসদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন হচ্ছে সংবিধান প্রণয়ন করা হয় যেখানে, যে নির্বাচনের মাধ্যমে সেটা, আর সংসদ নির্বাচন হচ্ছে বিদ্যমান সংবিধানের অধীনে গিয়ে আপনি আইন প্রণয়ন করবেন, এটা হচ্ছে সংসদ। দুটার মধ্যে ক্লিয়ার পার্থক্য আছে। এই কারণে আমরা বলছি, বা এটা অনেকেই বলছেন, যে সামনে নির্বাচনটা হওয়া উচিত সংবিধান সভার নির্বাচন, যেখানে বিজয়ী জনপ্রতিনিধিরা একটা সংবিধান প্রস্তাব করবেন, এবং সেটা খুব সহজ। সংবিধান সংস্কার কমিশন ইতিমধ্যেই যে প্রস্তাব দিয়েছেন এটাই তর্ক হবে, এটাই গণপরিষদ। আমরা কিন্তু প্রস্তাব করেছি যে এইটাকেই আপনি গণপরিষদ বিতর্কের ভিত্তি বানান। ইতিমধ্যেই তো অনেক দূর কাজ হয়েছে, আপনাকে তো আবার শূন্য থেকে শুরু করতে হবে না। ওখান থেকে আপনি কি রাখবেন না, গণপরিষদে একটা লাইভলি ডিবেট হোক, এটা জনপরিষদে আসবে, মিডিয়া আলোচনা হবে, পত্রপত্রিকা লেখালেখি হবে, পুরো দেশ একটা গাঠনিক প্রক্রিয়ার মধ্যে ঢুকবে, বা একটা মানে সাংবিধানিক প্রক্রিয়ায় ঢুকবে। এবং এই ঢুকলে এই যে দেশের মধ্যে এত অস্থিরতা এবং এত মব ভায়োলেন্স হচ্ছে, এগুলো কিন্তু তখন অনেক দূর পর্যন্ত মানে কাম ডাউন হবে। কেন হবে? কারণ তখন জনগণ বলবে যে আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে যুক্ত আছি, এখন যারা মব করতেছে তারা আসলে ডিস্টার্ব করতেছে, তাদেরকে জনগণই ঠেকাই দিবে। যেহেতু আপনার পুলিশ কাজ করছে না, তখন জনগণই হবে। কিন্তু এখন তো আসলে জনগণকে আপনি এক্সক্লুড করে রাখছেন। তো এই জিনিসগুলো করার জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যারা সংবিধান প্রণয়ন করবেন, এবং তারা তারপর গণভোটের মধ্য দিয়ে সংবিধানটা পাশ করে নেবেন, দ্যাটস ইট। এবং ওই যে নির্বাচিত যারা গণপরিষদে যাবে, তারাই আসলে পরবর্তীতে একটা আইন করে নিজেদেরকে সংসদ হিসেবে ঘোষণা করবে। আসলে রোডম্যাপটা হচ্ছে দুটো নির্বাচনে, একটা গণপরিষদ নির্বাচন, এবং সংবিধান বানানোর পরে ওই সংবিধানের অধীনে আরেকটা সংসদ নির্বাচন। কিন্তু হে মানব জাতি, তোমাদের বড়ই তাড়াহুড়া, রাজনৈতিক দলগুলো যেহেতু অনেক তাড়াহুড়া, তারা তো দুটো নির্বাচন মানবে না। সেজন্য আমরা বলেছি যে একটাই নির্বাচন করেন। ওই একটা নির্বাচনের মধ্যে দিয়ে যারা জয়ী হবে তারা প্রথমে গণপরিষদ গঠন করবে এবং একটা সংবিধান প্রণয়ন করবে, এবং সেইটা সংবিধান প্রণয়ন শেষ হলে, ধরা যাক আপনি একটা টাইম দিবেন তাকে 120 দিন কি 240 দিনের মধ্যে একটা সংবিধান জাতির সামনে হাজির করতে হবে, এবং এটা যখন সে সম্পূর্ণ করবে তখন তারা নিজেরাই নিজেদেরকে সংসদ হিসেবে ঘোষণা করবে। মানে সে আগামী 5 বছরের জন্য ওই বডিটাই, নির্বাচিত বডিটাই সরকার হিসেবে থেকে যাবে। মানে প্রথমে তারা সংবিধান প্রণয়ন করবে, তারপর তারা সরকার হয়ে যাবে। এই হচ্ছে রোডম্যাপ, মানে একটা নির্বাচনের মধ্যে দিয়ে যেটা আপনি করতে পারবেন। সর্বশেষের উদাহরণ হচ্ছে 70 সালে যে নির্বাচন হয়েছিল, খেয়াল করে দেখেন 7 মার্চে শেখ মুজিবের যে ভাষণ, ওখানে ওনার আক্ষেপ বা অভিযোগটা কিন্তু এটাই যে তারা শাসনতন্ত্র তথা সংবিধান প্রণয়নের ম্যান্ডেট পেয়েছেন, কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। এটাই তো ঘটনা, ঠিক আছে? অনেকেই আজকাল দেখছি বলছেন, অনেক মুরব্বী, আমরা তাদের প্রতি শ্রদ্ধা করি, তারা বলতেছেন কেন ভাই 69-এর গণঅভ্যুত্থানের পরেও তো 70 সালে নির্বাচন হয়েছে। হ্যাঁ, আমরা তো অস্বীকার করতেছি না, নির্বাচন তো হয়েছে, কিন্তু সেটা তো সংসদ নির্বাচন হয় নাই, গণপরিষদ নির্বাচন হয়েছে। তাহলে এখনও 24-এর গণঅভ্যুত্থানের পরে তো মানে গণপরিষদ নির্বাচনটাই হওয়া উচিত। এবং সামনে যে ডিসেম্বরে যে নির্বাচনে যে গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা এখনও, যেমন দেখবেন আপনি আইন উপদেষ্টা আসিফ নজরুল ইতিমধ্যেই কিন্তু বলেছেন, খুব সুন্দর একটা কথা বলেছেন তিনি সর্বশেষ এই 3-4 দিন আগে সংবাদ সম্মেলনে বলেছেন যে সংস্কারগুলো নিয়ে আমরা চার্টার করব, যে অনেকগুলো সংস্কার এসছে না, এই সংস্কারগুলোকে এক জায়গায় করে একটা চার্টার বানানো হবে। এটা নিয়ে রাজনৈতিক দলগুলো, এই চার্টারটাই আসলে হইতে পারে গণপরিষদ বিতর্কের আপনার ভিত্তি দলিল। এবং তিনি বলেছেন যে সংবিধানটা সংস্কার কিভাবে করা হবে এটা আমরা এখন সিদ্ধান্ত নেই। একটা হতে পারে গণপরিষদ নির্বাচন, পরিষ্কার উনি এভাবে বলেছেন যে একটা হতে পারে, প্রথম আলাদা আপনারা দেখতে পাবেন যে গণপরিষদ নির্বাচন, যে গণপরিষদটা কিনা আবার পরবর্তীতে আইনসভায় পরিণত হবে বা সংসদে পরিণত হবে। আরেকটা হতে পারে আমরা এই যে সংবিধান সংস্কার কমিশন সকল রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে যে প্রস্তাবটা পাস করবে, সেইটাকেই আমরা গণভোটের মধ্যে দিয়ে পাশ করায় নিব, এবং তারপরে নির্বাচন হবে। হয় গণপরিষদ নির্বাচন কাম আইনসভার নির্বাচন, অথবা গণভোট তারপরে সংসদ নির্বাচন। এই হওয়া উচিত রোডম্যাপ। আমি মোটামুটি এই তর্কগুলোই এই প্রবন্ধের মধ্যে করেছি। যারা আপনাদের হয়তো হাতে নাই, যারা পড়তে চান তারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে পিডিএফটা দিতে পারবো। এবং ধৈর্য ধরে এতক্ষণ আপনারা শুনেছেন, এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য এখানেই শেষ। প্রবন্ধ উপস্থাপন করলেন লেখক ও প্রাবন্ধিক